গাঁজা খেয়ে শিকার শুরু করে। এরা এমন এক উপজাতি যারা শিকার করার আগে গাঁজা খায়। হাজ্জা এরা পৃথিবীতে বসবাসকারী সব থেকে আদিম উপজাতি। হাজার বছর আগে ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তারা তীর ধনুক দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে। হরিণ, সজারু, শূকর, জেব্রা, গন্ডার, বাবন যাকেই পায় তাকেই তারা শিকার করে খেয়ে ফেলে। এমনকি ব্ল্যাক মাম্বার মতো বিষাক্ত সাপকেও এরা শিকার করে খেয়ে ফেলে। এই উপজাতির মূল কথা হচ্ছে এরা যেদিন যাকে পাবে তাকে শিকার করে খেয়ে ফেলবে। আর এরাই এমন এক উপজাতি যারা শিকার করার আগে গাঁজা খেয়ে থাকে। এই উপজাতির লোকেরা মনে করে গাঁজা খেয়ে শিকার করতে বের হলে টার্গেটকে ভালোভাবে এম করা যায়। আর এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুবই সহজ সরল। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফ্যাক্ট ট্র্যাকস। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আজকের এই আকর্ষণীয় ভিডিওটি শুরু করা যাক। এদের জীবন অত্যন্ত সহজ সরল। সকালে ঘুম থেকে ওঠে, এরপরে গাঁজায় দম দেয়, এরপরে সারাদিন শিকার করে খাওয়া, এরপর রাতে ঘুমিয়ে পড়ো। এভাবেই তাদের জীবন ব্যবস্থা চলে। আর এখানকার পুরুষদের 10টা করে স্ত্রী থাকে। হাডজাবে উপজাতি এরা তানজানিয়ার লেক ইয়াসির কাছে বাস করে। হাডজা উপজাতি প্রায় 20 থেকে 30 জন লোকের ক্যাম্পে বাস করে। এদের থাকার জায়গা তৈরি করা হয় কিছু গাছের লতাপাতা ও ঘাস দিয়ে। এরা প্রধানত তীর ধনুক দিয়ে শিকার করে। আর এরা ধনুকগুলোকে কামিফোরা গাছের কাঠ দিয়ে তৈরি করে আর তীরে বিষ লাগিয়ে রাখে, যাতে করে শিকার খুব সহজে মারা যায়। শিকার করার আগে তাদের তীরগুলো ঠিক আছে কিনা তা তারা চেক করে নেয়। যেই তীরগুলো বাঁকা আছে সেই তীরগুলোকে আগুনে তাপ দিয়ে দাঁত দিয়ে সোজা করে নেয়। এরা সবাই নিজের তীর নিজেই তৈরি করে। আর এদের সবাই তীর চালাতে অনেক বেশি পারদর্শী। হাডজা উপজাতিরা ছোট ছোট গ্রুপ হয়ে শিকার করতে পছন্দ করে। এরা বিশেষ করে প্রাণীদের মুভমেন্ট প্যাটার্ন খুব সহজেই বুঝতে পারে। এরা প্রাণীদের ফুটপ্রিন্ট আর মল দেখে অনেক দূর থেকেই শিকার কোথায় আছে তা একটা ধারণা করতে পারে। আর যখন তারা শিকার করে ফেলে তারা তখনই সেখানে আগুন ধরিয়ে সেটা পুড়িয়ে খেতে শুরু করে। শিকার করার পরে তারা সেখানেই সেই খাবারগুলো খায় আর বাকি খাবারগুলো তারা তাদের ক্যাম্পে নিয়ে আসে। আসলে হাডজা উপজাতিদের একটি শক্তিশালী কালচার রয়েছে শিকারকে তাদের কমিউনিটির মধ্যে শেয়ার করা। মানে যারা শিকারে যায়নি তারাও মাংসের ভাগ পাবে। শিকার করা প্রাণীর সম্পূর্ণ অংশই তারা খেয়ে নেয়। এমনকি তারা নারী ভুড়িকেও খেতে বাদ দেয় না। শিকার করা প্রাণীদের চামড়াগুলো তারা ফেলে দেয় না। এই উপজাতির মানুষেরা রাতে ঘুমানোর জন্য কম্বল হিসাবে শিকার করা প্রাণীর চামড়া ব্যবহার করে। আর সেই সাথে এই শিকার করা প্রাণীর চামড়া তাদের পোশাক হিসেবেও ব্যবহার করে। শিকার করার সাথে সাথেই প্রাণীর কিডনি ও লিভারকে তারা কাঁচায় চিবিয়ে খেয়ে নেয়। তারা মনে করে এগুলো হাই ভ্যালু পুষ্টিকর খাদ্য। যখন তারা বাবুন কিংবা মহিষের মতো বড় প্রাণী শিকার করে সেই প্রাণীকে রান্না করার জন্য তাদের সম্পূর্ণ গ্রুপই এক জায়গায় জড়ো হয়। সফল শিকারীকে গ্রুপের সবাই অভিনন্দন জানায়। এই উপজাতিতে শুধু পুরুষেরাই শিকারের সন্ধানে বের হয় না, পাশাপাশি মহিলারাও শিকার করতে বের হয়। এই হাডজা উপজাতিদের প্রধান খাবার হচ্ছে মাংস, কিন্তু বর্ষার মৌসুমে তাদের প্রাণী শিকার করা অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। তাই এই সময় তারা ফলমূল ও বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। আর এই সময় এখানকার পুরুষেরা ক্যাম্পে রেস্ট করে আর মহিলারা খাবারের সন্ধানে বের হয়। হাডজা উপজাতির মধ্যে সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই উপজাতির একজন মানুষ 10 জন স্ত্রী রাখতে পারে। অনেকগুলো স্ত্রী থাকার মানে এই নয় যে পুরুষটি অনেক শক্তিশালী বা তার অনেক সম্পদ রয়েছে। আসলে অনেকগুলো স্ত্রী রাখার অর্থ হলো তারা মনে করে জীবনকে অনেক সহজ সরল করা ও টিম ওয়ার্ক হিসেবে কাজ করা। অনেকগুলো স্ত্রী থাকার অর্থ কেবল ইচ্ছে নয়, বরং এটা তাদের প্রয়োজনীয়তা। তাদের প্রত্যেক স্ত্রী ভিন্ন ভিন্ন কাজে নিয়োজিত থাকে। কেউ খাবার সংগ্রহ করে থাকে, কেউ ছেলে মানুষ করে থাকে, আবার কমিউনিটিতে দেখভাল করার জন্য প্রতিটি স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে হাডজা উপজাতির যারা খুব দক্ষ শিকারী হয়ে থাকে তারাই অনেকগুলো স্ত্রী রাখার সুযোগ পেয়ে থাকে। এই উপজাতিতে একজন দক্ষ শিকারীকে লিডার হিসেবে মানা হয়। এই উপজাতির মানুষদের মধু সংগ্রহ করার পদ্ধতি অত্যন্ত আশ্চর্যজনক। এরা মৌচাক খোঁজার জন্য হানি গাইড নামের এক ধরনের পাখির সাহায্য নিয়ে থাকে। এই পাখিগুলো মৌচাকের কাছে গিয়ে শীষ বাজিয়ে তাদেরকে সিগন্যাল দিতে থাকে। আর এতে করে তারা গাছের সাথে কান লাগিয়ে
সহজেই বুঝে যায় যে কোন গাছে মধু রয়েছে। যখন তারা নিশ্চিত হয় যে এখানে মৌচাক রয়েছে, তখন তাদের মধ্যে একজন আগুন জ্বালানো শুরু করে আর অন্যজন গাছ কাটার কাজে লেগে পড়ে। এরপরে তারা হাতে করে মৌমাছির চাক বের করে আর এরা মধু আর মোম দুটোকেই একসাথে খেয়ে নেয়। এই উপজাতির মানুষেরা খুব সাধারণভাবে জীবনযাপন করে থাকে, কিন্তু এরা যেখানে বসবাস করে সেখানকার পরিবেশ অত্যন্ত কঠিন। বেশিরভাগ সময়ই এই জায়গাটি শুষ্ক হয়ে থাকে। মাঝে মধ্যে এই অঞ্চলে খরাও দেখা দেয় আর নদীর পানিও শুকিয়ে যায়, ফলে তাদের খাবার পানি সংগ্রহ করার জন্য অনেক কষ্ট হয়ে যায়। আর এই সময়ে তারা পানি সংগ্রহ করার জন্য মাটি খুঁড়ে থাকে। পানি এবং শিকারের জন্য তাদের প্রতিদিনই অনেক দূরত্ব অতিক্রম করতে হয় আর বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে শিকার খুঁজতে হয়। আর এই কারণে রাস্তায় তাদের বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীর সাথেও দেখা হয় এবং সেই হিংস্র প্রাণীদের সাথে সার্ভাইভ করেই তাদের টিকে থাকতে হয়। এবারে আসি ড্যানি উপজাতির কাছে। ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে বসবাসকারী এই ড্যানি উপজাতিদের সংখ্যা খুবই কম, তবে এটির ট্র্যাডিশন অনেক অদ্ভুত। যখন এই উপজাতির কোনো ফ্যামিলি মেম্বার মারা যায়, তারা দুঃখ প্রকাশ করার জন্য কান্নাকাটি করে না। এর পরিবর্তে তারা হাতের একটা আঙ্গুল কেটে ফেলে আর এই আঙ্গুল কাটার মধ্য দিয়েই তারা মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে থাকে। এই উপজাতিদের ফ্যামিলি মেম্বারের যতজন মারা যাবে, তাদের ফ্যামিলির প্রত্যেকের মৃত্যুতেই একটি করে আঙ্গুল কেটে ফেলে। এরপরে তারা মৃত ব্যক্তির আত্মাকে খুশি করানোর জন্য একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে আর এই অনুষ্ঠানে অনেকগুলো বন্য শূকরকে ভোজন করা হয়। এই ড্যানি উপজাতিদের মধ্যে শূকর হচ্ছে সব থেকে পবিত্র প্রাণী। তারা মনে করে থাকেন যে যত বেশি শূকর বলি দিতে পারবেন, সেই ব্যক্তির আত্মা তত বেশি খুশি হবে। এই উপজাতির কোনো লিডার যদি মারা যায়, তাহলে তার বডিকে সম্পূর্ণ মমি করে ফেলা হয়। বডিকে মমিফাই করতে তারা ধোঁয়া, তাপ এবং ন্যাচারাল তেলের সাহায্য নেয়। এদের কিছু কিছু গ্রামে এখনো এমন কিছু বডি রয়েছে যেই বডিগুলোর বয়স প্রায় 100 বছরেরও বেশি। এই উপজাতির লোকেরা মনে করে তারা যদি এইভাবে মমি তৈরি করে রাখে, তাহলে তাদের পূর্বপুরুষ এবং যারা মারা গিয়েছে তারা তাহলে অনেক খুশি হয়। তবে এই উপজাতি বর্তমানে অনেক বন্ধুত্বপূর্ণ, টুরিস্টদের সাথে ভালো ব্যবহার করে থাকে। কিন্তু পূর্বে এই উপজাতিরা নরখাদক ছিল। আগে এই উপজাতির লোকেরা বন্দীদের ধরে নিয়ে গিয়ে উৎসবে হত্যা করত। আসলে তারা এই কাজগুলো করে থাকতো অন্যান্য উপজাতিদের ভয় দেখানোর জন্য। তবে বর্তমানেও তারা উৎসব পালন করে থাকে আর এই উৎসবে তারা অদ্ভুতভাবে নিজেদের সাজিয়ে থাকে আর বিভিন্ন ধরনের লতাপাতা গায়ে জড়িয়ে আজব ধরনের ডান্স করতে থাকে। এদের অদ্ভুত একটি উৎসব হচ্ছে ভোগলা জায়েন্ট। এই উৎসব তারা প্রতি 5 বছর পর পর করে থাকে আর এই উৎসবটি পালন করার জন্য তারা জঙ্গল থেকে শূকর ধরে নিয়ে আসে। এরপরে সেই শূকরকে ধরে নিয়ে আসার পরে এক কোপে তার মাথা আলাদা করে দেয় এবং সেই অবস্থাতেই সরাসরি সেই শূকরের মাংস খাওয়া তারা শুরু করে দেয়। ইন্দোনেশিয়ায় এমন একটি উপজাতি আছে, তারা মারা গেলে মৃতদেহগুলোকে সংরক্ষণ করে রাখে। তাদের বিশ্বাস এই মৃতদেহগুলো এখনো জীবিত আছে, শুধু তারা ঘুমিয়ে আছে বা তারা অসুস্থ হয়ে আছে। তারা সুস্থ হয়ে আবারও তাদের মাঝে ফিরে আসবে। এমনকি তারা এই মৃতদেহগুলোকে খাবারও খেতে দেয়। গরিব পরিবারের লোকেরা এই লাশগুলোকে 2 থেকে 3 সপ্তাহ তাদের নিজের কাছে রেখে দেয়, কিন্তু যারা ধনী পরিবার হয় তারা এই লাশগুলোকে তাদের কাছে 1 বছরের মতো রেখে দেয়। তারা ভাবে এই মৃত লোকগুলোর আত্মা এখনো তাদের বাড়ির ভেতরেই আছে। এই উপজাতির লোকেরা মৃত্যুর পরে কিভাবে তাদের দেহকে রাখে, পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পরেও তারা সেই মৃত ব্যক্তিকে নিয়ে আবার ডান্সও করে এবং সেই মৃত ব্যক্তিকে নিয়ে তারা উৎসবও করে। এই অলৌকিক ও আকর্ষণীয় বিষয়টি ভালোভাবে জানতে ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর আমাদের এই ভিডিওটির এন্ড স্ক্রিনে সেই ভিডিওটি দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। মৃত্যুর পরে এরা সেই মৃত লাশকে নিয়ে উৎসব করে। এরা কবরস্থানে দাফনও করে না, আবার এরা মৃতদেহ পুড়িয়েও দেয় না। এরা এই মৃতদেহগুলোকে নিয়ে নৃত্য করে, ডান্স করে, বিভিন্ন ধরনের উৎসব করে থাকে। তো এই রহস্যজনক ও চাঞ্চল্যকর বিষয়টি দেখতে এখনই আমাদের ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নিন। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি যদি রহস্য, রোমাঞ্চক, জ্ঞান ভিত্তিক আনকমন ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।